শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আগামী নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা আর থামবে না। তবে এর পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, বিগত 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে এই নোবেলজয়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের ব্যবস্থা করতে চান তিনি। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। ইউরোপিয়ান ইউনিয়নের 20 দেশের 20 জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন, 7 দেশের 7 রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। খালেদা জিয়া চাইলে চিকিৎসার জন্য যে কোনো সময় লন্ডন যেতে পারেন, তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ডক্টর ইউনূস দ্রুতই গণতন্ত্র নিয়ে তার দৃষ্টিভঙ্গি জনগণের কাছে তুলে ধরবেন আশা তার। বৈঠকে নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। জবাবে নিজেদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তৌহিদ হোসেন জানিয়েছেন, সংস্কার শেষেই ভোট। অবশ্যই আশা করি প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তার রূপরেখা প্রকাশ করবেন। তার মধ্য দিয়েই সেটা উন্মোচিত হবে। পরবর্তী পর্যায়ে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সমর্থনের চেষ্টা করবে। এখন আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। ইচ্ছার জন্য যাওয়ার কথা, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নাই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঢাকাকে পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্যের সরকার, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলে চর্চা করা ব্যাপক ভোট কারচুপি থেকে বিরত থাকা এই সংস্কারের লক্ষ্য। পশ্চিমা দেশগুলো সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করে উল্লেখ করে ক্যাথরিন ওয়েস্ট বলেন, নির্বাচন, বিচার বিভাগ ও সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোতে প্রাণবন্ত বিতর্ক দেখতে চায় ব্রিটেন। অন্তর্বর্তী সরকার 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ফ্যাসিবাদী কাঠামো ভাঙা ও সংস্কারের উদ্যোগ সহ নানা ক্ষেত্রে সফলতাও আছে। সরকারের প্রবীণ ও নবীন 2 উপদেষ্টা হাসান আরিফ ও আসিফ মাহমুদ বলছেন, আইন শৃঙ্খলা এখন আগের চেয়ে ভালো। তবে চেষ্টা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন তারা। জানান, সংস্কার কার্যক্রম শেষেই নির্বাচন হবে। শপিং মলে গেলাম, আমার 10টা কেনার কথা আমি 3টে কিনেছি, বাকি 7টা কিনতে পারিনি। তাহলে আমার 7টা না কিনতে পারাটা একটা ব্যর্থতা। 100 দিনের মধ্যে আমার 100টা করার কথা, তার মধ্যে 30টা হয়েছে, 70টা বাকি আছে, 70টা এখন করবো তা নয়। সদ্য গ্র্যাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো, আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে।
পাণ্ডুলিপি পরিমার্জন করায় প্রাথমিকের নতুন বই ছাপানোর কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। যৌক্তিক হলেও সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবি এই মুহূর্তে বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের কথায় এসব কথা বলেন বিধান রঞ্জন রায়। কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে। আমাদের হেড টিচাররা এখনো 10ম গ্রেড পাননি। এই মুহূর্তে আপনার প্রাথমিক সহকারী শিক্ষককে 10ম গ্রেড দিয়ে দেব, এইটা সম্ভবত বাস্তবসম্মত না। কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপি ঋণ। অতীতের সব রেকর্ড ভেঙে সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকায়, যা এ যাবৎকালে সর্বোচ্চ। এটি ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত বলেও মনে করেন বিশ্লেষকরা। ব্যাংকের পরিচালনা পর্ষদকে ঋণ বিতরণ থেকে বিরত রাখা ছাড়া খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও অভিমত তাদের। ব্যাংক টু ব্যাংক ভেরি করে, ব্যত্যয় যে ঘটে নাই তা কিন্তু না। আমরা বেশি বেশি প্রফিট করতে চেয়েছি, সেটা আবার আমাদের উপর টার্গেটও থাকে। এখন মনে হয় এগুলো একটু কমে যাবে। এই খেলাপি ঋণের হিসাবগুলো আমরা হাইড করতাম, ঠিকমতো জনসমক্ষে এগুলো প্রকাশ করা হতো না। এবং সেটা তো প্রথম থেকেই সবাই বলা হচ্ছে যে খেলাপি ঋণ যদিও দেখানো হচ্ছে 10-11, আসলে এটা 10-11 না, এটা 20-25,000 ঠেকবে। এগুলোর জন্য দায়ী হচ্ছে আমাদের যত লোন দেয়। আমরা লোন স্যাংশনিং এর একটা প্রক্রিয়া, এটা যে ক্রেডিট ওয়ার দিনে যাচাই করতে হয়, ঠিকমতো কোলেটারাল বাছাই করতে হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলার মতো একদিনে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে চায় না বিএনপি। আওয়ামী লীগের পথে হেঁটে বিএনপিকে ঠেকানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে তারা বলেন, অনির্দিষ্টকালের সংস্কারের বিপরীতে নির্বাচনের দাবি করা বিএনপির অপরাধ নয়। প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাঁধটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি। এই সরকারকে যারা সমর্থন করেছে, এই সরকার যারা সহযোগী ছিল, 14 দল, হাসানুল্লাহ ইনু, রাহাত খান মেনন সহ এবং জাতীয় পার্টির 2 অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আপনি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং করবেন, এত কিছু করবেন, সে আরেকটা হাইওয়ে করবেন, এটা তত্ত্বাবধায়কের কাজ না। আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উচিত গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য একটা কমিশন গঠন করা ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা, এমন মন্তব্য করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে আয়োজিত যুব সমাবেশে এই কথা বলেন তিনি। আহতদের সুচিকিৎসায় দ্রুত ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হতে পারে সরকার, তাই প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান জানান তিনি। এ সময় দেশের বর্তমান অস্থিরতা রুখতে দলীয় পরিচয় বিবেচনা না করে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছে। এদের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা কমিশন গঠন করে সব শহীদের তালিকা প্রকাশ করা, তাদের মা বাবার তালিকা প্রকাশ করা, আহতদের তালিকা প্রকাশ করা, শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করে, আহতদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করে তাদেরকে সবার আগে তাদের ব্যাপারে বন্দোবস্ত করা দরকার। এটা বিলম্ব করলে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, অনৈক্য তৈরি হবে। 3 দিনের মধ্যে রংপুর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংযুক্ত করা না হলে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রোববার রাতে রংপুরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3 বিভাগ থেকে কোনো উপদেষ্টা না রেখে বৈষম্য করা হয়েছে। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় আবু সাইদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে। 3 দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে জানায় তারা।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একই সাথে এই কর্মসূচি পালন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিমানবন্দর থানায় সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির এমডি আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার মধ্যরাতে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। রোববার আরিফ হাসানকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড চায় পুলিশ। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এয়ারপোর্টে চালানো হয় অভিযান। দেশ ত্যাগের আগেই আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাহাঙ্গীরের একটি ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার ভোরে নওগাঁর মান্দা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, গত 3 আগস্ট জাহাঙ্গীর ও তার সহযোগীরা গোবিন্দগঞ্জ বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে, এরপর আত্মগোপন করেন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপ ভাইরাল হলে আলোচনায় আসেন জাহাঙ্গীর। সাতক্ষীরায় 200 লিটার নকল দুধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, বিসিক গেটের সামনে ভেজাল দুধ বাজারজাত করা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। গ্লুকোজ সহ বিভিন্ন দ্রব্য মিশিয়ে তৈরি করা হয় 200 লিটার নকল দুধ। এগুলো জব্দ করা হয়। এ সময় 2 ব্যবসায়ীকে 1 লাখ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় তাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজির হোসেন খানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। জানা যায়, কিশলয় বিদ্যাপীঠের পরিচালক নাজিরের উপর হামলা চালায় ছাত্রলীগের সহযোগী শহীদুল শাহিন বাবু ও সৈকত। এ সময় নাজিরের ছেলে জাওয়াদ আলিফের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশলয় বিদ্যাপীঠের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী। পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন শ্রম সচিব। তিনি বলেন, বড় ধরনের ঋণ খেলাপির কারণে বেক্সিমকোর পোশাক কারখানার অসন্তোষ অর্থ সহায়তা দিয়ে নিরসন সম্ভব না। এক্ষেত্রে প্রশাসক বসিয়ে সমস্যা সমাধান করতে হবে বলে জানিয়েছেন সচিব। সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম তুলে ধরতে গিয়ে একথা বলেন শ্রম সচিব HM শফিকুজ্জামান। উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। সচিব বলেন, TNZ সহ 3টি পোশাক কারখানায় অর্থ সহায়তা দিয়ে শ্রম অসন্তোষ নিরসন করা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের অর্থ দেওয়া হলেও পরে তা ফেরত দেবে মালিকরা। তবে অস্বাভাবিক ঋণ থাকা বেক্সিমকোর পোশাক কারখানায় একই পদ্ধতিতে শ্রম অসন্তোষ নিরসন সম্ভব না। সেক্ষেত্রে মালিক পক্ষকে এগিয়ে আসতে হবে। বেক্সিমকোকে আসলে এত বড় একটা প্রতিষ্ঠানকে কিন্তু সরকার এইভাবে সহায়তা দিয়ে কিন্তু এটা করতে পারবে। ফ্যাক্টরিটাকে আমরা টেক ওভার করে কীভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। কঠোর অবস্থানে যাচ্ছি এবং সেই কঠোর অবস্থানের একটু নমুনা আমি বলি। আমরা ইতিমধ্যে ফৌজদারি অপরাধে মালিক এবং শ্রমিক মিলে আমরা 128 জনকে অ্যারেস্ট করা হয়েছে। নীলফামারী 3 আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা। রোববার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব থেকে ফেরার পথে পাকুড়িয়া এলাকায় মোহাম্মদ সোহেলকে বহনকারী গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালকের সাথে বাকবিতণ্ডায় জড়ান সোহেল। এক পর্যায়ে লাইসেন্স করা পিস্তল বের করে গুলি ছোড়েন তিনি। এতে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা সোহেলকে আটক করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয়। পরে সেনাবাহিনীর একটি দল আইনি প্রক্রিয়া শেষ করে সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে নিয়ে যায়। প্রকাশ্যে গুলি ছোড়ার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রানা মোহাম্মদ সোহেল 2018 সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজধানী পল্টন মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক ব্যাংক কর্মকর্তা। রবিবার ভোরে মুখোমুখি সংঘর্ষের পর রাস্তায় উল্টে যায় বাস ট্রাক। তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেনের। নোয়াখালীর কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন রিকশা চালক। অটোরিকশার যাত্রী, অটোরিকশার চালক
পায়ে আহত হয় এবং অটোরিকশার যাত্রীটিকে আমি উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। রাষ্ট্রের কাছে এটাই চাই যে যাতে ব্যাটারি চালিত গাড়িগুলো যেন এখান থেকে অন্ততপক্ষে উঠাই নেই আর কি। আমি আবেদন জানাচ্ছি যে এই ধরনের থেকে নিষ্ক্রিয় থেকে সরকার এটা চাই, নিরাপদ সড়ক আমরা চাই। উনি একজন অত্যন্ত সাদাসিধে সদালোপী ভদ্র একজন কর্মঠ অফিসার ছিলেন। নেত্রকোনার দুর্গাপুরে কৃষক রফিকুল মিয়া হত্যা মামলার রায়ে 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে 20,000 টাকা জরিমানা সহ অন্য একটি ধারায় আরও 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান। মামলায় বলা হয়, ইউপি নির্বাচনে প্রার্থীকে সমর্থনের জেরে বিরোধ দেখা দেয় দুই পক্ষের মধ্যে। 2012 সালের 25 জানুয়ারি জমিতে সেচ দিতে গেলে কৃষক রফিকুলকে হত্যার পর বস্তায় ভরে মাটি চাপা দেওয়া হয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাদী হয়ে মামলা করে রফিকুলের বাবা। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে জড়িতদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মামলা রায় ঘোষণা করেন আদালত। কক্সবাজারের কুতুবদিয়ায় 5 মাসে 4 খুনের ঘটনায় প্রকৃত আসামি গ্রেপ্তার না হয় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। রবিবার দুপুরে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি হত্যার বিচার না হওয়াতেই এর পরপর এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে। যত দ্রুত সম্ভব এই 4 খুনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা। ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর। রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে অর্ধশত তরুণদের অংশগ্রহণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়। কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের প্রতিনিধি, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। কর্মসূচিতে অংশ নেয়া স্বজন ও সংস্থার কর্মকর্তারা সড়ক নিরাপত্তা আইন কার্যকরের দাবি জানান। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।